হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে আজকে আমরা অনেক দিন পরে একটা রোমান্টিক ড্রামা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে মাই স্পেশাল ওয়ান। সরি, এটা সিনেমা হবে না, এটা মূলত একটা ড্রামা। এটা একটা জাপানিজ টেলিভিশন সিরিজ, যেটা টোটাল 8টা পর্ব রয়েছে, কিন্তু 8টা এপিসোড আজকে আমরা একটা ভিডিওতে জানবো। আর এই সিরিজটা খুবই সিম্পল, তবে তারপর আমার মনে হয় তোমাদের সিরিজটা ভালো লাগবে আর কি। অন্তত যাদের বয়স কম, অল্প বয়স্ক চ্যাংরা চ্যাংরা আছো, তাদের অনেক ভালো লাগবে আমি নিশ্চিত। আর এই সিরিজটা এসেছে খুব বেশি দিনও হয়নি, মোটামুটি নতুনই একটা সিরিজ। চলো আমরা শুরু করি ছোট্ট একটা বিরতির পরে। তবে বিরতিটা তুমি স্কিপ করবে হচ্ছে, যাবে ডিসক্রিপশনে, ডোরাশন থেকে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ফেরত আসলাম। তো এই ড্রামা যখন শুরু হয়, তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে ন্যারেটর বলে, দুনিয়াতে এমন কি কোনো মেয়ে আছে যে হ্যান্ডসাম ছেলেদের পছন্দ করে না? বলতে গেলে প্রায় সব মেয়েই হ্যান্ডসাম ছেলেদের প্রতি কিছুটা হলেও আকৃষ্ট হয়, কিন্তু আজকের গল্পের প্রধান চরিত্র, যার নাম হচ্ছে শাহ, নায়িকা, সে সবার থেকে আলাদা ছিল। কারণ সে হ্যান্ডসাম ছেলেদের একদমই পছন্দ করতো না। তার বিশ্বাস ছিল যে হ্যান্ডসাম ছেলে মানেই ঝুট ঝামেলাও সেই লেভেলের হবে, মানে হ্যান্ডসাম ছেলেমের পাটও এরকম থাকবে, মনে করো মেনটেন করাও ঝামেলা। ফর এক্সাম্পল, একটা সুন্দরী মেয়েকে তুমি যদি বিয়ে করো, ওকে পার্সিয়ান বিলাইয়ের মতো পাল্টে হবে, বাড়তি ঝামেলা, ওইরকম একটা কিছু। তবে ঘটনাক্রমে যেটা হয়, ভুলবশত ওর জীবনে শহরের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে তো আসেই, এর সাথে সবচেয়ে নাম করা একটা সেলিব্রিটি যে পপ আইডলকেও ভালোবেসে ফেলে, মানে যে ছেলের জন্য পুরো শহরের মেয়েরা দেওয়ানা, তার প্রেমেও পড়ে যায়। তো এরপর কি হতে পারে ব্যাপারটা বুঝতেই পারছো। তো যাই হোক, এরপর গল্পের শুরু হয়। আমরা সাওকে দেখি যে তার বন্ধুর সাথে প্রার্থনা করতে একটা মন্দিরে এসেছে, এবং সেখানে তারা দুজনে যে পপের একটা গ্রুপ সম্পর্কে কথা বলছিল, যাদের নাম হচ্ছে লাইক লিজেন্ডস, মানে কোরিয়ান যে কে পপ ব্র্যান্ড রয়েছে, বিটিএস, সেরকম আর কি জাপানের গুলোকে বলা হয় যে পপ। তো ওই জাপানের একটা ব্যান্ড যেটা নাম হচ্ছে লাইক লিজেন্ডস। তো লাইক লিজেন্ডস গ্রুপের একটা স্টেজ পারফরমেন্স চলছিল, এবং পুরো জাপানে এই গ্রুপটা একটা রাইজিং স্টার ছিল, মানে খুব ভাইরাল হচ্ছে নতুন করে, এবং তাদের চমৎকার নাচ এবং গান দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দিত। এবং সাহর বান্ধবী এই আইডলদের অনেক বড় ভক্ত ছিল, বিশেষ করে এই গ্রুপের যে প্রধান রয়েছে, যার নাম হচ্ছে কোটা, তাকে খুব পছন্দ করত। আর এই বিষয়ে সে শাহর সঙ্গে কথা বলছিল, বাট তখনই শাহ বলে, আমার সামনে এদের প্রশংসা করো না, কারণ এরা শুধুমাত্র দেখতেই হ্যান্ডসাম হয়, কিন্তু বাস্তব জীবনে এরা খুবই অহংকারী এবং স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হয়। আসলে একটা সময় ছিল যখন শাহ নিজেও কিউট এবং হ্যান্ডসাম ছেলেদের পছন্দ করত। আর সে যখন হাই স্কুলে পড়তো, তখন সে তার ক্লাসের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেকে একটা লাভ লেটার বা প্রেমপত্র দিয়েছিল। সে আশা করেছিল ছেলেটি তার প্রস্তাব গ্রহণ করবে, কিন্তু হয় তার উল্টো, সেই ছেলেটি ওই লাভ লেটার পুরো স্কুলে ছড়িয়ে দেয় এবং ওকে নিয়ে হাসাহাসি করে যে শাহর মতো একটা মেয়ে আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে কিভাবে পছন্দ করতে পারে। তো এই বিষয় নিয়ে সবাই ওকে নিয়ে মজা করেছিল, আর এটার কারণে শাহর মন ভেঙে যায় এবং সে সিদ্ধান্ত নেয় বাপের জন্মে আর কখনো হ্যান্ডসাম ছেলেকে ভালোবাসবে না, ভালোবাসলে আলামিনের মতো ছেলেকে ভালোবাসবে, তাই না দুর্জয়? তো যাই হোক, এখানে দেখানো হয় যে শাহ প্রার্থনা করতে করতে দুনিয়ার সকল হ্যান্ডসাম ছেলেদেরকে অভিশাপ দিচ্ছে। আর এরপর সে তার খালার রেস্টুরেন্টে যায়, যেখানে সে কাজ করে, এবং রেস্টুরেন্টের টিভিতে তখনও লাইক লেজেন্ডস গ্রুপের একটা বিজ্ঞাপন চলছিল। তো এইটা দেখে শাহর রেগে যায়, আর ঠিক তখনই হঠাৎ করে ওদের দোকানে ওই লাইক লেজেন্ডের যে তোমার মেইন ভোকাল, ওই মানে ওই নায়ক কোটা চলে আসে, যাকে এইমাত্র টিভিতে দেখানো হয়েছে। তো ওকে দেখে তো শাহ পুরো হা হয়ে যায়, এবং সামনাসামনি ওকে দেখে আরো বেশি হ্যান্ডসাম লাগছিল। তো একটা কথা কি জানো, তুমি একজনকে যতই ঘৃণা করো, সামনাসামনি দেখলে কার নিয়ন্ত্রণ থাকে, তো শাহ নিয়ন্ত্রণ প্রায় হারিয়ে ফেলছিল। তখনই ও করে কি নিজের গালে একটা চড় মারে এবং মনে মনে বলে, না, আমি তো এইসব
সেলিব্রিটি আর এইসব সৌন্দর্যের জালে পা দেবো না, কিন্তু নিজেকে আটকাতেও পারে না, এই জন্য বলে যে আমার বান্ধবীর জন্য একটা অটোগ্রাফ দরকার। তো ও আর কি নিজেকে নিয়ন্ত্রণ করে একটা অটোগ্রাফ নিতে যায়, মানে ওর বান্ধবীর জন্য আর কি, নিজের মনে ওকে বুঝ দিচ্ছে। কিন্তু নায়ক মনে করে যে এই মেয়ে হয়তো আমার ভক্ত, তো সে ওকে ভক্ত মনে করে, মানে ভালোবাসার দৃষ্টিতে দেখে। কিন্তু এখানে শাহ খুব লজ্জিত হয় এবং কোটাকে পরিষ্কার জানিয়ে দেয় যে না, আমি আপনার ভক্ত নই, কিন্তু আমার বান্ধবী আপনার ভক্ত, তার জন্য অটোগ্রাফটা নিচ্ছি। তো এই প্রথম কোটা কোনো হেটার বা বিদ্বেষীর মুখোমুখি হয়েছে এবং কোটা মানসিকভাবে খুব ভালো একটা ছেলে। তো বলে ঠিক আছে, যদি কোনো কারণে আমার উপর তোমার বিদ্বেষ থাকে, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের মন জেতার, দেখো একদিন তুমি আমার ভক্ত হয়ে যাবে। তো এই কথা শোনার পরে শাহ তো আরো রেগে যায় এবং বকতে শুরু করে। আর তারপর রাতে শাহ তার বন্ধুকে সকালের সকল কথা জানায় যে ওই পপ আইডল আমার রেস্টুরেন্ট এসেছিল এবং অটোগ্রাফের কথাও বলে। ওর বান্ধবী তো খুব খুশি, কিন্তু শাহ এই কথা আর বলে না যে সে ওই কোটার সাথে ঝগড়াও করেছে। তো যাই হোক, এরপর সে তার ডায়েরি লিখতে বসে আর ডায়েরিতে সে তার প্রতিদিনের মনের কথা লিখতো। তো আজকে সে লেখে, আমি বলেছিলাম আমি কখনোই হ্যান্ডসাম ছেলেদের প্রতি আকৃষ্ট হব না, কারণ আমি আগের মতো আর কষ্ট পেতে চাই না, যদিও আজকে একজনকে আমার ভালো লেগেছিল। তো যাই হোক, পরের দিন সে যখন রেস্টুরেন্টে আসে সে দেখতে পায় যে কোটা তো আগে থেকে এখানে বসে রয়েছে এবং এরই মাঝে কোটা তার খালা এবং খালার যে ছোট মেয়ে তাদের সাথে ভালো বন্ধুত্বও করে ফেলেছে। অ্যাকচুয়ালি কোটাই ছেলেটা ছিল খুবই ভালো, খুবই ভদ্র, খুবই মার্জিত, খুবই হাসি খুশি স্বভাবের, যে কেউ ওর পার্সোনালিটির প্রেমে পড়ে যাবে। তো এইখানে কোটা আগের দিনের ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং সাহ নিজেও ক্ষমা চায়, কারণ সে বুঝতে পেরেছিল যে তার আগের দিনের ব্যবহারটা ঠিক হয়নি। তো যাই হোক, এরপর দেখানো হয় আমাদের নায়ক সাহেব কোটা করে কি নায়িকা সাহর জন্য একটা সিডি, মানে ওদের গানের সিডি এবং বই উপহার হিসেবে নিয়ে এসেছে এবং সে মন থেকে চায় সাহ যেন অন্যদের মতো ভক্ত হয়। আর সে সাহকে ওর কনসার্টের জন্য আমন্ত্রণও জানায় এবং বলে আমি টিকিটের ব্যবস্থা করে দেবো, এমনকি তোমার বান্ধবীর ব্যবস্থা করে দেবো, তুমি কাজিনদেরও আনতে পারবে, প্লাস তোমার বয়ফ্রেন্ড থাকলে বয়ফ্রেন্ডকেও নিয়ে আসতে পারবে। তো বয়ফ্রেন্ডের কথা শুনে সাহর মন খারাপ হয়ে যায় এবং সাহ বলে আমার কোনো বয়ফ্রেন্ড নেই এবং আমি তো সারা জীবন সিঙ্গেল থাকারই সিদ্ধান্ত নিয়েছি, যদি কখনো টাকা পয়সা কামিয়ে বাংলাদেশে দিতে পারি তাহলে আলামিনের দ্বিতীয় বউ হবো, নয়তো আর লাইফে কোনো প্রেম টেম সম্ভব না। তো কোটা তখন বুঝতে পারে যে সাহ হয়তো অতীতে কোনো ঘটনায় অনেক কষ্ট পেয়েছে। তো সেই কোটাকে বলে দেখো, অতীতে যেটা হয়েছে তার জন্য বর্তমানে থেমে থাকা উচিত নয়, সবসময় তোমার মনের কথা শোনা উচিত। তো সাহ বলে আমি তোমার মনের কথাই শুনছি। যাই হোক, এ নিয়ে আবারও একটু কথা কাটাকাটি হয়, কিন্তু এই বিষয়টা কোটার আবার খুব ভালো লাগে, কারণ একজন মানুষ যখন সব থেকে খালি মজা পায়, সব জায়গায় খালি সম্মান পায়, তখন তার মাঝে মাঝে অসম্মানিত হতেও একটা মজা লাগে। তো এই কারণেও প্রতিদিনই ওদের রেস্টুরেন্টে আসতে শুরু করে, কখনো এখানে এসে গান লিখতো, কখনো এখানে শুয়ে পড়তো, আবার কখনো শাহর যে কাজিন রয়েছে মানে খালাতো বোন তাদেরকে গল্প বলতো এবং ওর এই ভালো স্বভাবের কারণে ধীরে ধীরে শাহর মনও নরম হতে থাকে। আর একদিন একটা খাবারের ডেলিভারির অর্ডার আসে, তো খাবার ডেলিভারি দিতে শাহকারীকে একটা অ্যাপার্টমেন্টে যায় আর দরজা খুলতে সে দেখে যে এটা তো কোটা, আর ওই সময় কোটা মাত্র গোসল করে বেরিয়েছিল। তো এই অবস্থায় শাহ তোকে দেখে লজ্জা লাল হয়ে যায় এবং এতটাই ঘাবড়ে যায় যে ওর হাত থেকে খাবারটাও নিচে পড়ে যায়। তো এখন অর্ডার করা খাবার নষ্ট হয়ে গিয়েছে, তো এর জন্য ও করে কি নিজেই কিচেনে গিয়ে নতুন করে খাবার রান্না করা শুরু করে, কারণ রেস্টুরেন্ট থেকে খাবার আনতেও তো সময় লাগবে। তো কিচেনে যখন শাহ রান্না করছিল তখন কোটা করে কি কাছে এসে অনেক মজা করে, বলে আজকে যদি তোমাকে এখান থেকে যেতে না দেই। তো এই কথা শুনে শাহ তো নার্ভাস হয়ে যায়, আর তখন কোটা হাসতে হাসতে বলে আরে ভয় পেও না, আমি তো মজা করছিলাম। তো এরপর শাহ করে কি কোটার মায়ের সাথে একটা ছবি দেখে এবং জিজ্ঞাসা করে তুমি কি তোমার মায়ের সাথে থাকো? কোটা বলে না, আমি এখানে একাই থাকি, আমার মা অনেক আগেই মারা গিয়েছে, আর দুর্ভাগ্য তিনি তার ছেলের এই সফলতা দেখে যেতে পারেননি, আর এই কথাটির জন্য আমার সবসময় আফসোস হয়। আর কোটার মায়ের ছবির পাশে আরেকটা ছবি লাগানো ছিল যেখানে কোটাকে একটা মেয়ের সঙ্গে দেখা যায়। তো সাহ মনে করে এই মেয়েটা হয়তো কোটার গার্লফ্রেন্ড হবে, আর যেহেতু এটা কোটার একটা ব্যক্তিগত বিষয় এই কারণে সাহ খুব একটা বেশি আগ্রহ দেখায় না এবং সে খাবার বানিয়ে বাড়ির দিকে রওনা হয়। আর তখনই হঠাৎ করে রাস্তায় আবারও সেই হ্যান্ডসাম ছেলেটিকে দেখা যায় যাকে ও হাই স্কুল লাইফে লাভ লেটার দিয়েছিল। হাই স্কুল লাইফ পার করেছে খুব বেশি দিনও হয়নি, মাত্র 1 বছর হয়েছে। তো ওকে দেখেই তো লজ্জা পেতে শুরু করে। আবার ওই ছেলেটা যখন সাহকে দেখে, ওকে দেখে আবার টিটকারি করা শুরু করে ওর বন্ধুদের দেখিয়ে, এই যে দেখে মেয়েটা আমাকে অফার দিয়েছিল হাই স্কুলে থাকতে। তো সাহ তো অনেক বেশি কষ্ট পায়, বাট ভাগ্যক্রমে তখনই পেছন থেকে কোটা চলে আসে এবং সাহকে জড়িয়ে ধরে এবং এমন ভাব দেখায় যেন এটা ওর গার্লফ্রেন্ড। তো এইটা দেখে উপস্থিত সবাই তো হা হয়ে যায়, এমন ওই ছেলেটাও মনে করে একবার আকাশ থেকে পড়ে যায় যে ঘটনা ঘটলো কি এটা, কারণ এত হ্যান্ডসাম এত বিখ্যাত একটা আইডল সে সাহর বয়ফ্রেন্ড। তো যাই হোক, মানুষজনের প্রায় ভিড় জমে যাচ্ছিল ছবি টবি তুলবে, তার আগেই কোটা ওকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর কোটা সাহকে বলে তুমি তোমার রুমাল ভুলে রেখে এসেছিলে, আর সেটা ফেরত দিতে এসে আমি দেখেছি এটা তোমাকে মজা করছে বা অপমান করছে, তো এই কারণে আমি এই নাটকটা করলাম যাতে তোমাকে লজ্জিত হওয়া থেকে বাঁচানো যায়। তবে এই ব্যাপারে যেটা হয় যে সাহ কোনোদিনও হ্যান্ডসাম ছেলে পছন্দ করেনি, সে কোটার প্রেমে পড়া শুরু করে, মানে কোটার ব্যবহার এবং স্বভাব এত ভালো ছিল যে বুঝতেই পারছো মেয়েরা চায় কি একটু কেয়ার। তো যাই হোক, বাড়ি ফিরে সাহ খালি কোটার ভিডিওই দেখে এবং এখানে উল্লেখ্য কোটা অনেক
ছোট ছোট ড্রামা সিরিজেও কাজ করেছিল এবং ওই সিরিজের যত রোমান্টিক দৃশ্য রয়েছে ওই জায়গাতেও নিজেকে কল্পনা করতে থাকে। মানে বুঝতেই পারছো সাহো কোটার প্রেমে পড়ে গিয়েছে। তবে সাহোর মনে একটা ভয়ও ছিল, সেটা হচ্ছে কোটা অনেক নাম করা একজন আইডল আর ও একজন সাধারণ মানুষ, তো ও যদি কিছু বলে যদি ও রিজেক্ট হয়ে যায়, তো এই জন্য ও নিজেই ডায়েরিতে এই কথা লিখে যে আমি তোকে পছন্দ করি, কিন্তু যে পর্যন্ত আমি পুরোপুরি কনফিডেন্ট না হচ্ছি সে পর্যন্ত আমি কোটাকে এটা বুঝতেই দিব না যে আমি ওকে পছন্দ করি। তো যাই হোক এরপর কিছুদিন কেটে গেলে লাইক লিজেন্ডস গ্রুপ আরো বেশি ফেমাস হতে শুরু করে, আরো পপুলার হয়ে যায় এবং তারা রেগুলার মিটিং এবং এই বিষয়ে আলোচনা করতো তারা রেগুলার মিটিং করতো এবং আলোচনা করতো কিভাবে আরো ভাইরাল হয়ে যায়, কিভাবে আরো ফ্যানদের খুশি করা যায়। আর এরপর একদিন সাহো নিউজে দেখে যে লাইক লেজেন্ডস গ্রুপ দেশের সবচেয়ে বড় একটা কনসার্টে পারফরমেন্স করার সুযোগ পেয়েছে এবং এটা ওদের জন্য অনেক বড় একটা খুশির খবর। কিন্তু এতে সাহোর মন অনেক খারাপ হয়ে যায়, কারণ তার মানে হলো শোর প্রস্তুতিতে ব্যস্ত থাকার কারণে কোটা এখন আর ওদের রেস্টুরেন্টে খেতে আসবে না। বাট ভাগ্যক্রমে তখনই কোটার ফোন আসে এবং ও ওকে একটা 5 স্টার হোটেলে খাবার নিয়ে আসতে বলে। মানে বুঝতেই পারছো 5 স্টার হোটেল থেকেও তো খাবার নেওয়া যেত, জাস্ট সাহোকে দেখবে এজন্যই তো অর্ডার করা। তো সাহো জলদি খাবার তৈরি করে সেখানে পৌঁছে যায় এবং দরজায় নক করার আগেই কোটা দরজা খুলে দেয়, কারণ অনেকদিন পরে সাহোর সাথে দেখা হয়েছে, কোটাও খুব এক্সাইটেড। তো রুমে ঢুকে সাহো দেখে যে ওদের গ্রুপের যে কস্টিউম ডিজাইন সেটা করা হচ্ছে, আর ওর ছবি দেখে বলে ওঠে এবং কোটার ছবি দেখে বলে ওঠে ইস ওকে কত হ্যান্ডসাম লাগছে, মানে আনমনে বলে ওঠে আর কি। তো কোটা তখন জিজ্ঞাসা করে তুমি কি আমার কথা বলছো? সাহো তখন কথা ঘুরে বলে না না আমি জয় সিলেটের কথা বলছি, মানে ওদের গ্রুপের যে দ্বিতীয় মেম্বার, আর ওর নাম হচ্ছে আসুমা। আর ঠিক তখনই আসুমাও সেখানে চলে আসে এবং একে একে গ্রুপের বাকি মেম্বারও সেখানে পৌঁছায়। আর এতগুলো হ্যান্ডসাম ছেলের মাঝখানে ঘেরা থাকায় সাহো একটু আনইজি অনুভব করে, মানে স্বাভাবিক অনুভব করা। আর এখানে একটা কথা বলি, তোমরা হয়তো বলতে পারো যে কি মেলি টাইপের পোলা এদের আবার হ্যান্ডসাম বলে। ঘটনা হচ্ছে কি ভাই, এক এক দেশের কালচার এক এক রকম, এক এক দেশের রুচি এক এক রকম। এই সিনেমার লাস্টে আমি একটা ভিডিও প্লে করে দেবো, ওই চাইনিজদের যে মেয়েগুলো আছে ওদের সাথে ওই চাইনিজ এই টাইপ ছেলেদেরই মানায়, আমাদের মতো এই যে এরকম ব্যাং মার্কা চেহারার মানুষদের মানাবে না ওদের সাথে। সিরিয়াসলি আমি নিজে ভিডিও করেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাবো আর ভিডিও লাস্টে। তো যাই হোক এরপর সবাই নিজেদের পরিচয় দেয় আর আসমা জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি সত্যি আমার ফ্যান? একটু আগে বললে যে আমাকে অনেক ভালো লাগছে। এটা শুনে কোটা রেগে যায় এবং সাওকে জিজ্ঞাসা করে এই সাও তুমি আমার ফ্যান তাই না, ওদেরকে বলে দাও। তো এই কথা বলতে বলতে ও করে কি সাওর খুব কাছে চলে আসে আর এর ফলে সাও ঘাবড়ে তো নিচে পড়ে যায়। মানে এখানে একটা মজার ঘটনা ঘটে। আর এরপর দেখানো হয় যে কোটা ইমিকা নামের একটা সেলিব্রিটির সাথে ইন্টারভিউ দিচ্ছে আর এটা সাও দূর থেকে দেখছিল। আর তখনই আসম এসে ওকে বলে এই নাও তোমার ডায়েরি, কিছুক্ষণ আগে ওটা পড়ে গিয়েছিল। আর আসমা বলে তুমি তো এই ডায়েরিতে লিখেছো যে তুমি কোটাকে পছন্দ করো, তো যদি এটা সত্যি হয় নিজের মনের কথা আগে ভাগেই বলে দাও, কারণ যত দেরি করবে তত ভুল ভাববে তত মনে করো যে না পাওয়ার সম্ভাবনা থাকবে। বাট সাও তখন করে কি লজ্জা পেয়ে ডায়েরিটা নেয় এবং বলে আপনাদের মতো হ্যান্ডসাম ছেলেরা কখনো আমার অনুভূতি বুঝতে পারবে না, আর এই কারণে আমি কখনোই প্রপোজ করবো না, আমি আমার ভালোবাসা আমার মনের ভেতরেই রাখবো। বাট আসমা বলে দেখো তুমি যদি এখনো না বলো এমনটা হতে পারে অন্য কেউ ওর সাথে প্রপোজ করে ডেটে যেতে পারে, আর এরপর তো তোমারই খারাপ লাগবে তাই না? আর তাছাড়া আমার মনে হয় কোটাও তোমাকে পছন্দ করে। কিন্তু এরই মাঝে ইমিকা চলে আসে। ইমিকাও একটা সেলিব্রিটি, তাছাড়া কোটার ছোটবেলার বান্ধবী। তো সাওর তখন মনে হয় কোটা আর ইমিকা হয়তো প্রেমিক প্রেমিকা বা ওরা দুজন দুজনকে পছন্দ করে। কিন্তু এরপর আমরা দেখি আসমা করে কি ওই ইমিকাকে সাওর সাথে পরিচয় করিয়ে দেয় যে এই যে এটা হচ্ছে সাও আমার সবচেয়ে বড় ফ্যান। তো এইটা শুনে ইমিকার আবার মনে একটু হিংসা হয়। তো আর এখানে আমরা বুঝতে পারি যে ইমিকা মূলত কোটাকে নয় বরং আসুমাকে পছন্দ করে, কিন্তু এটা সাও নিজে বুঝতেও পারছিল না, এমনকি আসুমাও জানতো না। আর অন্যদিকে ইন্টারভিউতে কোটাকে জিজ্ঞাসা করা হয় তোমার জীবনের সবচেয়ে বড় আফসোসটা কি? কোটা তখন বলে না আমার লাইফে কোনো কিছু নিয়ে আফসোস নেই, কিন্তু ওকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ও মনের ভেতরে কোনো একটা কিছু লুকিয়ে রেখেছে, মানে যদিও হাসি হাসি মুখ কিন্তু লুকিয়ে রেখেছে মনের মধ্যে কোনো একটা কিছু। তো ঝাঁকের পরের দিন ওদের একটা মিউজিক ভিডিও শুট ছিল এবং তারা সাউর রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছিল। তো সাউ খাবার নিয়ে যায় হচ্ছে শুটিং সেটে। তো সেখানে গিয়ে দেখা যায় যে ডিরেক্টর কোটাদের অ্যাক্টিং নিয়ে খুবই অসন্তুষ্ট ছিল, কারণ ভিডিওর একটা দৃশ্যে ক্যামেরার দিকে তাকিয়ে সবগুলো মেম্বারকে রোমান্টিক অ্যাক্টিং করতে হবে, মানে এমন একটা ভাব করতে হবে যেন ক্যামেরার দিকে তাকিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। কিন্তু এটা ওরা করতে পারছিল না, কারণ এরকম শুট ওরা এর আগে করেনি। আর তখন ডিরেক্টরের মাথায় একটা আইডিয়া আসে, সে করে কি সাউকে সামনে দাঁড় করিয়ে দেয় এবং একে একে তখন সবাই সাউর সামনে এসে রোমান্টিক ডায়লগ প্র্যাকটিস করে। তো এটা দেখে সাউ তো লজ্জায় মনে করো অজ্ঞান হয়ে যায়। তবে তারপরেও কাজ হয়ে যায় আর এই কারণে ডিরেক্টর সাউকে ধন্যবাদ জানায় এবং বলে তোমাকে ছাড়া ওরা ঠিকভাবে অ্যাক্টিংও করতে পারতো না, তুমি মাঝে মাঝে আমার শুটিং সেটে এসো। হ্যাঁ, তো যাই হোক ডিরেক্টর চলে যাওয়ার পরে সাহায্য করে কি কোটার একটা ছবি দেখে খুবই এক্সাইটেড হয়ে পড়ে এবং নিজের একান্ত মনে বলে ওঠে ইস তুমি আসলে অনেক ভালো, আমি তো তোমাকে অনেক পছন্দই করে ফেলেছি। আর তখনই ও পেছনে ঘুরে দেখে যে কোটা দাঁড়িয়ে রয়েছে এবং ও কোটাকে দেখে তো পুরোপুরি শকড হয়ে যায় এবং ভাবে কোটা কি আমার সকল কথা শুনে নিয়েছে। বাট ওইদিকে দেখা যায় কোটা তো হালকা করে হাসছিল, মানে কোটা সবসময় তো এমনিতেই হাসি মুখে থাকে। তবে সাও মনে করে আমার কথা শুনে ফেলেছে এবং ও এত বেশি লজ্জা পেয়ে যায় যে সেখান থেকে চলে যেতে চায় এবং মনে মনে ভাবে আমি বলেছিলাম ওকে কিছু বলবো না, ওকে শুনলোই কিনা, আমি কখনই ওকে বলবো না, কখনোই প্রপোজ করবো না, কখনোই বুঝতে দেবো না ওকে আমি ভালোবাসি। কিন্তু কোটা যদি সব শুনে নেয় তো কোটাও করে কি পেছনে পেছনে চলে যায় এবং ওর পর ওকে ধন্যবাদ দেয় যে তোমার সাহায্য ছাড়া শুটিংটা
করতে পারতাম না, এবং তোমার মতো মেয়ের সঙ্গে পরিচিত হয়ে আমার খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, আমিও তোমাকে খুবই পছন্দ করি, তবে শুধুমাত্র বন্ধু হিসেবে। তো এইটা শুনে সাও জিজ্ঞাসা করে, আচ্ছা এটা কি এই জন্য যে তুমি একজন সেলিব্রিটি? তো এইটার উত্তরে কোটা জানায়, দেখো আমি আসলে নিজের কাছে প্রতিজ্ঞা করেছি, আমি আমার লাইফে কখনো স্পেশাল ওয়ান প্রিয় ব্যক্তিকে আসতে দেবো না, আর এই সিরিজের নামও কিন্তু স্পেশাল ওয়ান। তো যাই হোক, এতটুকু বলেই ও চলে যায়, মানে কোটা। আর সাহো তখন পুরোপুরি বিমর্ষ হয়ে যায়। আর এর পরের দিন সাও যখন জিমে যায়, সেখানে সে কিছু মেয়েকে কোটার ব্যাপারে আজে বাজে কথা বলতে শুনে। তো অবাক হয়ে যায় যেগুলো কি বলছে। আর তারপর নিউজ থেকেও জানতে পারে যে কোটার একটা স্ক্যান্ডাল ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে যে কোটা একটা মেয়েকে রিজেক্ট করে দিয়েছিল, সেই কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। আর এই ব্রেকিং নিউজটা আগুনের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং কোটার নামে খুব বদনাম হতে শুরু করে। মানে বুঝতেই পারছো, একটা সেলিব্রিটিকে প্রপোজ করেছে, এখন কোনো ফ্যান যদি আত্মহত্যা করে তার দায়ভার তো সেলিব্রিটির নয়। এবং এইখানে যেটা হয়, কোটার সাথে ওর গ্রুপের যে বাকি মেম্বার রয়েছে তাদের উপরেও যথেষ্ট চাপ তৈরি হয়, এবং মিডিয়ার আর কাজ কি, টিআরপির জন্য ওরা যে কোনো কিছু করবে। খুব সমালোচনা শুরু হয়, এমনকি মানুষ কোটাকে গ্রুপ থেকে বের করে দেওয়ার দাবি জানায়। তো এইসব খবরে সাহর খুব মন খারাপ লাগছিল, কারণ কোটা বিশ্বাস করে যেহেতু ওর কোনো দোষ নেই, সব ভুয়া নিউজ, জাস্ট টিআরপির জন্য মিডিয়া এমন করছে। আর এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই সাহর রেস্টুরেন্টে একটা ডেলিভারি বয় আসে, যার কাছে অনেক বড় একটা বক্স ছিল। তো এরপর দেখা যায় ওই ডেলিভারি বয় আর কেউ না, ওটা বরং আসুমাস ছিল, এবং সে পরিচয় গোপন করার জন্য এমন বেশ ধরেছে। আর তারপর সে শাওর কাছে একটা সাহায্য চায়। তো শাও বলে কি সাহায্য? আর তখনই সে বক্সটা খুলে, যার ভেতর থেকে কোটা বেরিয়ে আসে। আসলে এটা এমন একটা সময় যখন কোটাকে তার বাড়িতে রাখা নিরাপদ ছিল না, কারণ ওখানে অনেক প্রোটেস্ট হচ্ছে এবং ষড়যন্ত্র হচ্ছে। তো এই কারণে এমন একটা লুকানোর জায়গা প্রয়োজন যেখানে মানুষ সন্দেহ করবে না যে এখানে কোটা রয়েছে। তো এই কারণে আসুমা কয়েকদিনের জন্য কোটাকে সাহর ঘরে রাখার জন্য অনুরোধ জানায়। আর সাও তখন রাজি হয়ে যায় এবং কোটাকে নিজের রুমে নিয়ে আসে। তবে এখানে দুজনই বেশ অস্বস্তি বোধ করছিল, কিন্তু যেহেতু সাহর নিজের ঘর, বুঝতেই পারছো, সাও নীরবতা ভেঙে বলে, কোটা তোমার লজ্জা পাওয়ার কিছু নেই, তুমি এখানে শান্তিতে থাকতে পারো, আর তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে জানিও। আর অন্যদিকে আমরা দেখতে পাই কোটার যে একটা বান্ধবী রয়েছে ইমিকা, সে লাইক লিজেন্ডস গ্রুপের সাথে দেখা করতে আসে। তো সবাই এখানে মিটিং করছিল কিভাবে কোটাকে বিপদ থেকে বাঁচানো যায়। বাট তখনই ম্যানেজার এসে বলে যে আজকে আমাদের শো বাতিল করা হয়েছে। তো সবাই হতাশ হয়ে যায়। আর অন্যদিকে সাহো ওয়াশরুমে ছিল এবং ভুলবশত ঠিক একই সময় কোটাও চলে আসে। তো এর ফলে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। তো এর জন্য কোটা বারবার সাওর কাছে ক্ষমা চাইতে থাকে এবং বলে, আমি জানতাম না তুমিও এখানে ছিলে, আমার ভুল হয়ে গিয়েছে। কিন্তু সাও এখানে কিছুই বলে না, আর কোটা নিজেকে দোষী মনে করে সেখান থেকে চলে যায়। বাট তখনই হঠাৎ করে সাও দাঁড়িয়ে বলে, আরে তোমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই, এই সময় বাইরে যেতে হবে না, আমি ভুলে গিয়েছি সব। আর তারপর সাও খেয়াল করে যে কোটার অবস্থা তো ভালো নয়, ওর মুখটা দেখে অসুস্থ দেখাচ্ছিল। আর তারপর ও যখন কোটার কপাল ছুঁয়ে দেখে তখন বুঝতে পারে কোটার শরীরে তো খুব জ্বর। তো এই কারণে সাহকারিকর যত্ন নিতে শুরু করে। আর এই সময় কোটা খুব আবেগপ্রবণ হয়ে সাহকে বলে, তোমাকে আমার জন্য অনেক কষ্ট করতে হচ্ছে তাই না? এবং তারপর জিজ্ঞাসা করে সাহকে, তুমি কি আমার ব্যাপারে এই স্ক্যানারগুলো সত্য মনে করো? সাও তখন বলে, এইসব নিউজের উপর আমার মোটেও বিশ্বাস নেই, কারণ আমি তোমাকে খুব ভালো করে চিনি, তুমি অন্তত কাউকে মারতে বাধ্য করতে পারো না। কিন্তু তখনই কোটা তার অতীতের একটা গোপন কথা বলতে শুরু করে। সে বলে, আমার বাড়িতে যে মেয়ের সাথে তুমি আমার ছবি দেখেছিলে তার নাম ছিল রি, এবং সে আমার ছোটবেলার সবচেয়ে ভালো বান্ধবী ছিল, এবং আমি যখনই নিজেকে একা অনুভব করতাম রি আমাকে সামলাতো, এবং জীবনের প্রতিটা খারাপ সময়ও আমার সঙ্গে ছিল, এবং দুজনেই ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, এবং আমার এত বড় আইডল হওয়ার পেছনেও রির অবদানই সবচেয়ে বেশি ছিল। যদিও শুরুতে আমাকে অনেক ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু রি আমাকে সবসময় সাহস যোগাতো। আর এছাড়া মায়ের মৃত্যুর পরে যখন আমি একেবারেই একা হয়ে পড়েছিলাম, তখন রি ছিল আমার একমাত্র আপনজন, এবং ধীরে ধীরে আমাদের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে অনেক গভীর হয় এবং একে অপরকে আমরা পছন্দ করা শুরু করি। কিন্তু ব্যস্ততার কারণে আমাদের দূরত্ব বেড়ে যায়, আমাদের দেখা হওয়া তো দূরের কথা, ঠিক মতো ফোনেও কথা হতো না। তবে আমি চেয়েছিলাম সঠিক সময় আসলে রিকে বিয়ের জন্য প্রপোজ করে ওকে বিয়ে করব, সবকিছু পরিকল্পনাও করে রেখেছিলাম। কিন্তু একদিন হঠাৎ করে খবর আসে যে রি একটা দুর্ঘটনায় মারা গিয়েছে। আর এটা ছিল আমার জীবনের একটা বিশাল ধাক্কা, কারণ ওই মুহূর্তে আমি ছিলাম দেশের বাইরে, আর এ কারণে ওকে আমি শেষ দেখাটাও দেখতে পাইনি। তো বুঝতেই পারছো রি যে কিনা কোটাকে সত্যি অনেক ভালোবাসতো এবং সবসময় তার সুখে দুঃখে খেয়াল রাখতো, ওকে হারিয়ে কোটা এখনো আড়ালে কাঁদে, কারণ যে রি ওকে এত কিছু দিয়েছে তার বদলে ও কিছুই দিতে পারেনি ওকে। আর তখন থেকে ও সিদ্ধান্ত নিয়েছিল যে ও জীবনে কাউকে আর কখনোই স্পেশাল পার্সন বা স্পেশাল ওয়ান বানাবে না। তো এইসব কথা শুনে সাও একেবারে শান্ত হয়ে যায় এবং বলে, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, এখন একটু বিশ্রাম নাও। আর মানুষের জীবন কত অদ্ভুত তাই না? লাখ লাখ মানুষ তোমাকে ভালোবাসলেও সেই মানুষটা একাকিত্ব অনুভব করে, মানে তুমি সবাইকে এন্টারটেইন করো অথচ তোমার ভেতরে এত কিছু চলছে। আর অন্যদিকে দেখানো হয় যে কোম্পানির মাধ্যমে লাইক লিজেন্ডস গ্রুপরা শো করতো, সেই কোম্পানি তাদের অ্যাকাউন্টই বন্ধ করে দিয়েছে ইউটিউব থেকে, কারণ সেখানে প্রচুর নেতিবাচক কমেন্ট আসছিল। মনে করো ওই টি সিরিজের মতো কোম্পানি যে ওটা বন্ধ করে দিয়েছে ওদের ভিডিও। কিন্তু আসুমা এই সিদ্ধান্তে মোটেও খুশি ছিল না, কারণ সে চাচ্ছিল যে এই বিষয়টা নিয়ে সামনাসামনি খোলাসা করতে। কিন্তু কোম্পানি মূলত হয়তো এটা চাচ্ছিল যে এই বিষয় নিয়ে যত জল ঘোলা হবে তত হাইপ বাড়বে। মানে বুঝতেই পারছো, নেগেটিভ মার্কেটিং এর তো ব্যাপার আছে, কোম্পানির কি
কি নির্দিষ্ট একটা ব্র্যান্ডের উপর দিয়ে ঝামেলা যাবে, কোম্পানির টি সিরিজের তার ঝামেলা নেই, গায়কের ঝামেলা। তবে এই সব বিষয় শাহ কিন্তু কোটাকে কিছুই জানায় না, কারণ কোটা এটা জানলে তার মন আরো বেশি খারাপ হয়ে যেত। তো এভাবেই 2-3 দিন কেটে যায় এবং শাহর শেষ বায় কোটার শরীর সুস্থ হতে শুরু করে এবং সে কোটার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসে এবং বলে, রির সঙ্গে তোমার সম্পর্ক কতটা গভীর ছিল আমি জানি না, তবে এতটুকু বুঝতে পেরেছি তোমরা দুজনে একসাথে খুব খুশি ছিলে, কিন্তু বাস্তবতা থেকে তো কখনো পালানো যায় না। আর তাই রির ওই দুর্ঘটনার জন্য নিজেকে দোষী ভাবা বন্ধ করো। তোমাকে বাঁচতে হবে, তোমাকে জীবন ফেস করতে হবে এবং তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত হও তাহলে রি ওপার থেকেও শান্তি পাবে। তো এই সব কথা শুনে কোটার মন কিছুটা শান্ত হয়, কিন্তু সে যখন সোশ্যাল মিডিয়া চেক করে তখন সে জানতে পারে যে তাদের গ্রুপকে খুব শীঘ্রই ব্যান করা হতে পারে এবং ওদের যতগুলো শো ছিল সবগুলো বাতিল করে দেওয়া হয়েছে। তো এটা দেখে কোটা তো খুবই হতাশ হয়ে পড়ে এবং সিদ্ধান্ত নেয় সে সরাসরি তাদের কোম্পানির সাথে যোগাযোগ করে এটা ঠিক করার চেষ্টা করবে। তো এরপর কোটা করে কি শাহ এবং তার আন্টিকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেয়, কিন্তু ওই সময় শাহ মনে মনে দোয়া করছিল কোটা যেন সবকিছু ভালো মতো সামলে নিতে পারে। তো দিন এভাবেই কাটতে থাকে। শাহ কোটার জন্য খাবার বানিয়ে পাঠাতো, আর একদিন খাবারের সাথে সে একটা ছোট্ট নোট পাঠায় যেখানে লেখা ছিল, তোমার ভক্তরা তোমার পাশে রয়েছে, আমি এজ এ ভক্ত তোমার পাশে রয়েছি, তুমি শুধু সাহস হারিও না। তো এই নোটটা পড়ে কোটা খুব খুশি হয় এবং বেশ মোটিভেটেড হয়। আর এরপর আমরা দেখতে পাই শাহ একদিন একা একাই করে কি লাইক লিজেন্ডস গ্রুপকে সাহস দিতে পৌঁছায়। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, ওদের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে যে মানে বাংলাদেশেও তো এরকম সময় আসে যে তোমার প্রিয় সেলিব্রিটি খুব খারাপ টাইমে পড়েছে, তখন ওপেনলি সাপোর্টও করা যায় না। তো এই কারণে শাহ করে কি মাস্ক পরে লাইক লিজেন্ডসকে চিয়ার করতে থাকে এবং চিৎকার করে বলে, তোমরা গুজবে কান দিও না, আমরা আবারও তোমার শো দেখতে চাই। এবং এই জিনিসটা আবার অনেকে ভিডিও করে আপলোড করে এবং যেখানেই লাইক লিজেন্ডরা যেত সেখানেই শাহ করতে কি মাস্ক পরে পৌঁছে যেত এবং দূর থেকে উৎসাহিত করতো এবং আস্তে আস্তে এই বিষয়টা ভাইরাল হতে থাকে আর কি, বুঝতেই পারছো। তো মাস্ক পরে মেয়েটিকে দেখে কোটার মনে কৌতূহল জাগে যে এটা কি, আর এরপর যখন ও ভালো করে ভিডিও দেখে তখন ও চিনতে পারে আরে এটা তো শাহ। তো যাই হোক, এর পরের দিন কোম্পানির ম্যানেজার এসে সবাইকে বলে, দেখো তোমরা যদি সবাই আলাদা হয়ে সোলো পারফরমেন্স করো বা কোটাকে বাদ দিয়ে কাজ করো তাহলে আমরা তোমাদেরকে স্পন্সর করব। মানে তারা মূলত গ্রুপটিকে ভেঙে দেওয়ার কথা বলছিল, কিন্তু ওরা ছোট থেকে এত বড় হয়েছে একসাথে, তো ওরা কেউ প্রস্তুত ছিল না এই অফারের জন্য এবং তারা কোনো মিথ্যা গুজবের কারণে আলাদাও হবে না, এটা তারা ভাবতেও পারছে না। তবে তখন কোটা করে কি সবার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কারণ তার জন্য এই সবকিছু হচ্ছে। কিন্তু তখন আসম এবং বাকি সদস্যরা বলে, আরে এতে তোর কোনো দোষ নেই, তুই আমাদের শক্তি, তুই খালি শক্ত হ, আমরা আবার ঘুরে দাঁড়াবো। সিরিয়াসলি এরকম একটা সার্কেল বা ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এরপর দেখানো হয় যে একজন স্টাফ পুরনো ভক্তদের চিঠিগুলো ফেলে দিতে যাচ্ছিল, আর তখনই আসুমার নজর পড়ে রির লেখা একটা চিঠির উপরে। রি মানে হচ্ছে কোটার যে অ্যাকচুয়াল গার্লফ্রেন্ড ছিল যে মারা গিয়েছে, তো সে ওটা নিজের কাছে রেখে দেয়। তো এখানে আমাদের মনে প্রশ্ন আসে যে রি কেন ফ্যানদের মতো করে চিঠি লিখবে, ও তো সরাসরি কোটাকেই কল দিতে পারতো। আর ওইদিকে বাইরে কিছু একনিষ্ঠ ভক্ত রয়েছে, ডাইহার্ট ফ্যান রয়েছে, তারা তো কোটাদের জন্য অপেক্ষা করছিল। অ্যাকচুয়ালি প্রথমে কিন্তু সাও একা চেয়ার করছিল, কিন্তু সাওর সাহসে এখন আর অনেকেই এসেছে সামনে। তো যাই হোক, সাও এখানে তার বান্ধবীকেও নিয়ে এসেছে। তো কিছুক্ষণ পরে সবাই যখন বাইরে আসে তখন সাও করে কি মাস্ক পরে আবারও সাহস দিতে শুরু করে এবং আজকে অনেকগুলো ফ্যান এসেছে কোটাদের সামনে। তবে কোটার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। তো কোটা যখন বারবার ক্ষমা চাচ্ছিল তখন সাও করে কি নিজের মাস্কটা খুলে বলে এবং জোরে চিৎকার করে বলে, কোটা তুমি একা নও, আমরা তোমার সাথে আছি, তোমাদের শো তোমাদের গান আমাদের মনের শক্তি যোগায়, আমাদের মুখে হাসি ফোটায়, তাই তোমরাও সবসময় খুশি থেকো। আর তখন বাকি সবাই এই কথা রিপিট করতে থাকে আর কোটাও তখন মনে মনে বেশ অনুপ্রাণিত বোধ করে এবং শাওকে দেখে বুঝতে পারছো বাকি ভক্তরা তো একেবারে পাগল হয়ে যায়। তো যাই হোক, এরপর সবাই যখন গাড়ি করে ফিরছিল তখন আসুমা কোটাকে একটা চিঠি দেয় আর কোটা চিঠিটা খুলে পড়া শুরু করে, যেখানে রি লিখেছিল, কোটা তুমি হয়তো অনেক ব্যস্ত যার জন্য আমাদের অনেকদিন দেখা হয়নি, আমি জানি তুমি অনেক কঠোর পরিশ্রম করছো, আমি সবসময় তোমার জন্য আশীর্বাদ করি তুমি যেন জাপানের সবচেয়ে বড় আইডল হতে পারো এবং জীবনে যদি কখনো খারাপ সময় আসে তুমি কিন্তু ভেঙে পড়ো না, সবসময় শক্ত থেকো, হয়তো আমরা এখন দূরে আছি কিন্তু সবসময় তুমি আমার হৃদয় থাকবে। তো এই চিঠিটা পড়ে কোটা খুব আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করে এবং কোটার অবস্থা দেখে বাকি সবারও চোখে জল চলে আসে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, কোটা তখন প্রতিষ্ঠিত হওয়ার জন্য এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছিল যে মানে এত বেশি কাজ করছিল যে ওর সাথে যে রি রয়েছে বা রি মানে ওল্ড একটা ফ্রেন্ড, ওকে একটা কল করার পর্যন্ত সময় ছিল না। আমাদের সবার লাইফে এরকম কিন্তু হয়। তো এই জন্য রি করেছে কি, ওকে কল দিয়ে ডিস্টার্বও করেনি, জাস্ট একটা নর্মাল ফ্যানের মতো চিঠি পাঠিয়েছিল। তো বুঝতেই পারছো কোটার এখন কেমন খারাপ লাগবে। আর তখনই হঠাৎ করে সবার নজর পড়ে বিলবোর্ডের দিকে এবং পুরো শহরের বিলবোর্ডে খালি ওদের ভিডিও চলছিল। মানে কোটাদের যে ভক্ত ছিল, আই মিন লাইক লিজেন্ডসদের যে ভক্তগুলো ছিল, তারা করেছে কি বিভিন্ন বিলবোর্ড ভাড়া নিয়ে ওদের পক্ষে ভিডিও পোস্ট করেছে। মানে ওইসব বিলবোর্ড তো ভাড়া নেওয়া যায়। আর তাছাড়া তাও তো তোমার একটা অনলাইন ক্যাম্পেইন শুরু করেছিল, মানে ও যে একা একা ও করতো কি চিয়ার্স করতো আর ভিডিও করে ছাড়তো যে আমরা তোমার পক্ষে আছে লাইক লিজেন্ডস। তো এটা অনেক বড় আকারে চলে গিয়েছে। তো যাই হোক, এরপর কোটা করে কি রির কবরের কাছে যায় আর সেখানে সাহো আসে দেখা করতে। আর কোটা তো সব জানে যে সবকিছু নর্মাল হয়েছে একমাত্র সাহোর জন্য, মানে সাহো একা শুরু করেছে বলে এখন অনেকে পাশে রয়েছে। তো যাই হোক, এরপর কোটা কথা দেয় যে এখন থেকে আমি সবসময় খুশি থাকার চেষ্টা করব, অতীত ভুলে গিয়ে বর্তমানে বাঁচবো। আর তারপর সে সাহোকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি আমার এই নতুন জীবনে আমাকে সাপোর্ট করবে? সাহো তখন বলে, হ্যাঁ আমি সারা জীবন তোমাকে
তোমাকে সাপোর্ট করব। হয়তো আমরা অনেক দূরে থাকবো, কিন্তু তুমি সবসময় আমার হৃদয়ে থাকবে। অ্যাকচুয়ালি তুমি যেদিন আমাকে রিজেক্ট করেছিলে আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু রির ব্যাপারে জানার পর আমি বুঝতে পেরেছি তুমি কেন এমনটা করেছিলে। আসলেও তোমার জীবনের একটা স্পেশাল ওয়ান ছিল, তো আমি ওকে সরিয়ে তোমার জীবনের স্পেশাল ওয়ান হতে চাই না। তবে হ্যাঁ, আমি এখন থেকে তোমার একজন অনেক বড় ভক্ত হয়ে সারা জীবন তোমাকে হৃদয়ে রাখবো, সারা জীবন তোমাকে সাপোর্ট করব। আর এখন থেকে আমাদের পথ অবশ্যই আলাদা হওয়া উচিত। আর আমি চাই না তুমি আমার জন্য নতুন করে আবার কোনো স্ক্যান্ডালে পড়ো। মানে সাও একটা সাধারণ মানুষ, ওর সাথে যদি কোটাকে কেউ ছবি তুলে বুঝতেই পারছো কি হবে। তো এই জন্য সাও করে কি কোটাকে খেয়াল রাখতে বলে, মানে নিজের খেয়াল রাখতে বলে সেখান থেকে চলে যায়। যদিও সাওর অনেক কষ্ট হচ্ছিল, তবে সে প্রকাশ করে না। তো যাই হোক, কিছুদিন পরে লাইক লিজেন্ডস গ্রুপ ব্যাপক আকারে কামব্যাক করার সিদ্ধান্ত নেয় এবং তারা ডাইরেক্ট সংবাদ সম্মেলন করে বলে যে এই ঘটনায় আমাদের কোনো সম্পর্ক নেই। তো এরপর আবার এই জিনিস উঠে যে রি নামের যে মেয়েটা ছিল ওর সাবেক গার্লফ্রেন্ড, সে মারা গিয়েছে ওর জন্য। তো এইটা ওরা ক্লিয়ার করে। তো যাই হোক, এরপর ওদের নতুন গান স্পেশাল ওয়ান রিলিজ হয়, মানে এই সিনেমার নাম বা সিরিজের নাম, এবং গানটা রাতারাতি ভাইরাল হয়ে ট্রেন্ডিং এ চলে আসে। আর এই গান দেখে সাহো কোটার জন্য অনেক গর্ব অনুভব করছিল এবং এরপর সে ফোন থেকে কোটার নাম্বারটা ডিলিট করে দেয়, যাতে ও আস্তে আস্তে কোটার স্মৃতিগুলো ভুলতে পারে। মানে ও যে একটা ফ্যান ছিল নর্মাল, সেই পজিশনে যেতে পারে। মানে চিন্তা করো, তুমি শাহরুখ খানের সাথে 2-3 মাস কাটিয়েছো, শাহরুখ তো শাহরুখের জায়গায় চলে যাবে, কিন্তু তুমি তো ঝাপড়া ঘরে থাকো। তো যাই হোক, এর অনেকদিন পরে সেই একই মন্দিরে সাহো করে কি কোটার জন্য প্রার্থনা করতে আসে। যদিও এক সময় সে এখান থেকে কোটাকে অভিশাপ দিয়েছিল, মানে সকল হ্যান্ডসাম ছেলেদেরকে। তো এইখানে কোটার জন্য প্রার্থনা করে যাওয়ার সময় ওর চোখে জল ছিল এবং ও ভাবছিল যে আমি কোটার সবচেয়ে বড় হেটার ছিলাম, তারপরে আমি কিভাবে ওর বড় সাপোর্টার হয়ে গেলাম, এমনকি ওকে ভালোবাসি, যদি ওকে আমি সারা জীবনের জন্য পেতাম। আর এখানে লোকের সিরিজটাই মনে করো খুব মানে কি বলবো রোমান্টিক এবং খালি মজার, কোনো কষ্ট বলে কোনো জিনিস নাই। তো তখনই এখানে পরিচালক করে কি কোটাকে পাঠিয়ে দেয় এবং কোটাও এসে করে কি সাওয়ার কাছে জড়িয়ে ধরে ক্ষমা চায়। তো কোটা বলে তুমি না থাকলে আমি কখনোই কামব্যাক করতে পারতাম না, তুমি আমাকে অন্ধকার থেকে এখানে টেনে এনেছো, আমাকে মোটিভেট করেছো, তো আমি আমার জীবনের দ্বিতীয় স্পেশাল ওয়ানকে হারাতে চাই না। তো এরপর কোটা তার মনের কথা বলে দেয় এবং বলে তুমি কি আমার স্পেশাল ওয়ান হবে। আর এটা বলে সে সাহোকে কিস করে, আর সাহো একটা মিষ্টি হাসি দেয়, মানে হ্যাঁ আমি রাজি। আর এই সুন্দর গল্পের সাথে কাহিনীটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এরকম সিনেমা আসলে মাঝে মাঝে দেখা উচিত, কারণ পুরো দুনিয়ার যে অবস্থা, ফেসবুকে ঢুকলেই নিউজ ফিডে খালি তোমার ক্যাচাইলা মার্কা নিউজ, যার জন্য মাথা মুথা আবল হয়ে যায়। তো এর মধ্যে আমরা যদি খালি থ্রিলার সিনেমা দেখি, কষ্টের সিনেমা দেখি, জিনিসটা আরো মনে করো যে ট্রিগার করে ফেলে আমাদের মানসিক খারাপ অবস্থা। তো এই ধরনের সিনেমাগুলো যদি তোমাদের কোনো লিস্টে থাকে আমাকে জানিও, মানে আমরা খালি এই ধরনের রোমান্টিক সিনেমা দেখবো। আরেকটা কথা আমি তো ভুলে গিয়েছি, অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম হচ্ছে চীনে, বুঝছো, এবং ওইখানে গিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এরকম নায়ক নায়িকার, মানে রাস্তাঘাটে হাই স্কুলের মেয়ে আর ছেলে চ্যামড়া চেমড়িরা মানে চুমাচুমি করছিল, সেই ভিডিওটা প্লে করে দিচ্ছি। এবং আমি যেটা বলেছি এটাই ভাই, ওই কোরিয়ান ছেলেদের ওই জাপানের ছেলেদের জাপানিজ মেয়েদের সাথে মানায়, জাপানিজ আবার মেয়েদেরকে জাপানিজ ছেলেদের সাথে মানায়, আমাদের মতো ভেরি বকরিদের মনে করে যে ওদের সাথে মানাবে না। তো যাই হোক, আমি ভিডিওটা প্লে করে দিচ্ছি। দেখ সবটি ফিট, সবটি স্লিম, একটু সরব মারতেছে না, কনফিডেন্স লেভেল কি? ওদেরকে নালফড়ি সব ওদের সবসময় পরিষ্কারের তালেই থাকবে, যে এটা এই মাছটা এখন নিয়ে যাবে, এই যে একবারে খুঁজে খুঁজে গাছের পাতা ময়লা যা আছে, ওই যে ব্যায়াম করতে চায়, সব কিছু মানে গোছানো ইটি করা, এমনি পরিষ্কার থাকে সব সময়। ওই যে নিয়ে গেল, একটা গাছের পাতাও থাকবে না। যাই হোক, আমার মোবাইলে চার্জ শেষ, এখন আড়ি করতেছে না। এই যে সালার টেসলা, আবার ওই যে BMW কাছে কেমন লাগে টেসলা গাড়িটা, এখন মডেলটা ভালোই, কিন্তু আমার কাছে টেসলারে পোর্শের নকল মনে হয়, মানে মডেলটা মনে হয় যে পোর্শে থেকে নিয়েছে এরকম মনে হয়। এবং আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, ওই যে উবার মনে করো আসলে, তারপরে এখান থেকে যাবো মেট্রোতে বাড়ি। কালকের মতো বোকামি আর করবো না আজকে আমরা। যাই হোক, আপনার একটা দুঃখ রইলো যে এই ক্যান্টন টাওয়ারের উপরে উঠলাম না, যদি আল্লাহ বাঁচায় রাখে কখনো আবার উঠার চেষ্টা করবো। শালার বুঝি যে মেঘ, এখন ওই টাওয়ারের মাথা মেঘ বাড়ি খেতেছে টাওয়ারের মাথা। আর গাইজ, তোমরা যদি এরকম ভ্লগ আমার দেখতে চাও, রিয়েল লাইফের ভ্লগ, প্লাস হচ্ছে আমি গেমিংও করি, সেখানে যদি তোমরা কানেক্টেড থাকতে চাও আসতে পারো আমার 7420 ফেসবুক পেজে, যে পেজটার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি।